বিধাতা, আমি এখন কি করব? আর কতকাল এই পানির মধ্যে আমাকে ভেসে থাকতে হবে? আমি তো আর পারছি না। আমার সারা শরীর অবশ হয়ে আসছে। রোদ বৃষ্টি ঝড়ে আমার গা একেবারে জ্বলে যাচ্ছে। আমাকে রক্ষা করো প্রভু। কি ব্যাপার জলপদ্ম, তুমি এভাবে কাঁদছো কেন? না কেঁদে আমার তো আর কোনো উপায় নেই পাখি। আমার দুঃখের কোনো শেষ নেই। আমি বড্ড অসহায়। বাবা, কি হয়েছে বলবে তো? যদি তোমার দুঃখের কথা আমাকে না বলো, তাহলে আমি কি করে বুঝবো তোমার দুঃখ? সত্যি তুমি শুনবে? শুনবে আমার করুণ কাহিনী? ঠিক আছে, তাহলে শোনো। মেরো না, আমাকে মেরো না মা। আমি আর সইতে পারছি না। মরে গেলাম। কি তীব্র ব্যথা, অসহনীয় যন্ত্রণা মা। মারো মা, ওকে আরো মারো। মারতে মারতে আজ ওকে মেরে ফেলো। বেশ কয়েকদিন ধরে খুব ঘুরে বেড়াচ্ছিল, আজকে ওকে মজা দেখাবো। সত্যি করে বল, হাতের বালা জোড়া কোথায় রেখেছিস? আমি জানি ওইটা তুই চুরি করেছিস। তুই ছাড়া এটা কেউ নেয়নি। মা, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। আমি বালা জোড়ার দিকে তাকাইও নি মা। আমার সোনাদানার প্রতি কোনো লোভ নেই। চুপ, মিথ্যে কথা বলছিস। আমার চোখের সামনে জিনিস হারালো আর তুই বলবি কিছুই জানিস না? মা, ওর চোখের চাহনি দেখো না, চোরের মতো চুপচাপ বসে থাকে সারাদিন। আমি আগেই বলেছিলাম ওর ওপর নজর রাখো। দিদি, তুমি কেন এমন বলছো? আমি তো তোমার জন্যই কাজ করি। তোমার জামা ধুই, তোমার চুল আঁচড়াই। তুমি জানো আমি এমন কিছু করতেই পারি না। তুই ভালো করেই জানিস সেই বালা সোনার ছিল। ওটা আমার বাবার দেয়া শেষ স্মৃতি। ওটা হারানোর পর আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি জানি মা, তাই তো বলছি আমি নেইনি। আমি খুব ভালো করে জানি ওই বালাটা তোমার বাবা তোমার বিয়েতে উপহার দিয়েছিলেন। তোর মুখে আমি আর একটি শব্দও শুনবো না। আজ থেকে তুই আর এ বাড়িতে পা রাখবি না, চোর মেয়ে। মা, আমাকে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব? আমার তো কেউ নেই। তোর মুখ দেখে আমার গা জ্বলে। যা, বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোকে যেন আর কখনো না দেখি। বাবা মারা যাওয়ার পর এ বাড়িতে আমাকে রেখে গিয়েছিলেন। বলেছিলেন তোমাকে আমার দেখাশোনা করতে, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি কোথায় যাব মা? তুই কোথায় যাবি সেটা আমি কি করে জানবো? এই বাড়িতে থাকবি, খাবি, আবার আমার গয়না চুরি করবি? এটা আমি হতে দিতে পারি না। একদম বেশ হয়েছে। এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবি তো মেরে একেবারে লাশ বানিয়ে দেব। যা, এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা, মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে মা? সৎ মায়ের এমন অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে বিনি? এখানে একা একা বসে কাঁদছো কেন? নিশ্চয়ই তোমার সৎ বোন তোমাকে আবার মেরেছে, তাই না? মার খেতে খেতেই তো পুরো জীবন কেটে গেল। জানি না কখনো একটু সুখের মুখ দেখবো কিনা। শোনো শোনো শোনো, আমাদের রাজপুত্রের বিয়ের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। যাদের বয়স 20 বছরের নিচে তারা যেন সসম্মানে উপস্থিত থাকে। সেখান থেকে তার ভবিষ্যৎ স্ত্রীকে রাজপুত্র পছন্দ করে নেবেন। শোনো শোনো শোনো। বিনি, শুনেছো? তোমার সুখী জীবন দেখার সময় এসেছে। এই সুযোগটা তুমি কাজে লাগাও। কি বলছো তুমি সুখ পাখি? আমি তো তোমার কথার আগা গোড়া কিছুই বুঝছি না। শুনতে পারছো না? আমাদের রাজপুত্র সুন্দরী একটি মেয়েকে চাইছেন, আর তোমার চেয়ে সুন্দরী কোথাও কেউ নেই। যাও, তুমি স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করো। আমি সেখানে গেলে একবার যদি মা জানতে পারে, তবে তিনি আমাকে মারতে মারতে মেরেই ফেলবেন।
এটাই তোমার জীবনের শেষ সুযোগ। একবার যদি রাজপুত্র তোমায় পছন্দ করে নেন, তুমি রাজ্যের রানী হবে এবং সুখে থাকবে। জানি না, আমি সত্যি জানি না আমি কি করব। কি আর করবে, বাড়ি ফিরে স্বয়ংবরের জন্য প্রস্তুতি নাও এবং সেখানে অংশগ্রহণ করো। আমি রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েকে আমার ছেলের যোগ্য বউ বানাবো। সে গরিব ঘরের মেয়েও হতে পারে, কিন্তু শুধু ভালো মেয়ে হতে হবে। রাজকুমার, তুমি চুপচাপ বসে আছো কেন? তোমার কোনো আপত্তি নেই তো? না বাবা, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। তোমরা আমার জন্য যে মেয়ে পছন্দ করবে আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব। দেখলে আমার ছেলেটা কত লক্ষ্মী। রক্ষীরা, কে কোথায় আছো? যাও, খুব ভালো করে রাজ্যে সবার মধ্যে ঘোষণা করে দাও যে আমাদের রাজপুত্রর বিয়ে হতে চলেছে, আর এই উপলক্ষে স্বয়ংবর সভার আয়োজন করা হবে। ঠিক আছে মহারাজ, আমি পুরো রাজ্য জুড়ে এখনই ঘোষণা করে দিচ্ছি। ও মা, কোথায় গেলে? দেখো কি অদ্ভুত ব্যাপার, বালাজোড়াই ঘরের মধ্যেই ছিল। হ্যাঁ রে, মেয়েটাকে শুধু শুধু গায়ে হাত তুলেছি। না না, উচিত হয়নি। এক কাজ করি, ওকে বলে দে বালাগুলো আমরা খুঁজে পেয়েছি। মেয়ের জন্য তো দরদ একেবারে উথলে উঠছে। বালাগুলো পাওয়া গেছে, সেগুলো তুমি তুলে রাখো, আর ওকে কিছুই বলতে হবে না। তুই একদম ঠিক বলেছিস, মাঝে মাঝে এরকম দু একটা উচিত শিক্ষা দিতেই হয়। মা, মা, কোথায় গেলে? দারুণ একটা খবর নিয়ে এসেছি। এতক্ষণ কোথায় ছিলি হতচ্ছাড়ি? সারা দিন শুধু এপাড়া ওপাড়া ঘুরে বেড়ানো। বিশ্বাস করো মা, আমি কোথাও যাইনি, নদীর পাড়েই বসেছিলাম। তখনই হঠাৎ পুরো রাজ্য জুড়ে ঘোষণা শুনলাম আমাদের রাজপুত্র বিয়ে করছেন, আর তাই স্বয়ম্বর সভার আয়োজন করা হবে। তাই নাকি? যাক, ভালোই হলো, আমার মেয়েটার কপাল খুলে গেল। এখন আমার নিতুর একটা ভালো ঘরে বিয়ে হবে। দেখবে মা, রাজকুমার আমাকে ঠিকই পছন্দ করবেন। আমি হলাম এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। ও মা, তোমাকে একটা কথা বলতে চাই। আমি সেই স্বয়ম্বর সভায় যেতে চাই মা, দয়া করে আমাকে নিষেধ করো না। কত চাই বাদর মেয়ে, স্বয়ম্বর সভায় যে যেটা চাই। আয়নায় নিজের চেহারা একবার দেখেছিস? না না, তোর স্বয়ম্বর সভায় যেতে হবে না, ওখানে আমি যাব। তাছাড়া ওখানে পরে যাওয়ার মতো কোনো ভালো জামা কাপড় তোর নেই। আমার বিয়ে হয়ে গেলে তোমাদেরই তো ভালো হবে মা। তোমরা আমার সাথে কত খারাপ ব্যবহার করো। তুই আছিস বলেই বাড়িতে কোনো দাসীবাদী লাগে না। ঘরের কাজগুলো আমরা তোকে দিয়েই করাই। তুই যদি চলে যাস তাহলে ঘরের কাজগুলো কে করবে শুনি? তাহলে কি আমি সারা জীবন তোমাদের বাড়িতে দাসীবাদী হয়ে কাটাবো মা? যথেষ্ট হয়েছে, এখন আর কথা বাড়াস না। দয়া করে এখান থেকে বিদায় হ। তোর নিজের স্বপ্নের হলে কি হবে? ও কিন্তু দেখতে সত্যি অনেক রূপসী। একবার যদিও স্বয়ম্বর সভায় যায় তাহলে রাজপুত্র নিশ্চয়ই ওকেই পছন্দ করবে। ও, এই কথা, তাই তো? আমি ওকে কোনোভাবেই যেতে দেব না। এক কাজ করব, যেদিন অনুষ্ঠান হবে ওকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখবো এবং তুমি আর আমি সেই অনুষ্ঠানে চলে যাব। দারুণ বুদ্ধি বের করেছিস তো। এক ঢিলে দুই কাজ হবে, সাপও মরবে না, আবার লাঠিও ভাঙবে না। ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি ওই স্বয়ম্বর সভায় যেতে চাই। বিনি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার দরজা খুলে দেব। যে করেই হোক তোমাকে ওই অনুষ্ঠানে পৌঁছে দেব। সুখ পাখি, তুমি এসেছো। জানো, আমি তোমার কথাই ভাবছিলাম, কিন্তু ওই অনুষ্ঠানে যাওয়ার মতো আমার কোনো পোশাক আশাক নেই। কিভাবে যাই বলো? তোমার যা আছে তাতেই তোমাকে সুন্দর লাগবে। মনে রাখবে, মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। ঠিক আছে সুখ পাখি, আমি তোমার কথা মতোই
ওই অনুষ্ঠানে যাচ্ছি। জানি না সত্যি রাজকুমারের নজর আমার দিকে পড়বে কিনা। তোমার তো চাঁদের মতো রূপ, রাজকুমার তার নজর সরাতেই পারবেন না। এই যে মিষ্টি মেয়ে, এই গভীর জঙ্গলের ভেতর দিয়ে তুমি কোথায় যাচ্ছ? এত রাতে এখানে ঘোরাঘুরি করো না। কোথায় যাব বলি? আমি যাচ্ছি স্বয়ম্বর অনুষ্ঠানে। এটা তো খুব ভালো কথা, কিন্তু তোমার পোশাক এমন সাধারণ কেন? দেখে মনে হচ্ছে তুমি গৃহপরীর মতো। এভাবে যেতে হবে না। আমি ভালো পোশাক কোথায় পাবো? বাবা মা মারা গেছে, সৎ মায়ের কাছে থেকে অনেক অত্যাচার সহ্য করতে হয়। জামা কাপড় নিয়ে ভেবো না, তুমি বড্ড ভালো মেয়ে। তোমার জামা কাপড়ের ব্যবস্থা আমি করছি। আমার জাদু শক্তির মাধ্যমে তোমাকে নতুন পোশাক বানিয়ে দিচ্ছি। বাহ, তোমাকে কি অপরূপ দেখাচ্ছে। যাও, দেরি করো না, স্বয়ম্বর সভায় চলে যাও। না মা, এদের মধ্যে থেকে আমার কাউকেই পছন্দ হলো না। কেউ খাটো, কেউ কালো, কেউ বেটে, কেউ মোটা। আমি তো একেবারে সুন্দরী মেয়ে চাই। আমার মেয়েকে একবার দেখুন, ওর রূপের ছটায় পুরো রাজমহল আলোকিত হয়ে উঠেছে। আপনার মেয়ে সত্যি অনেক সুন্দরী, কিন্তু ওর মুখে কোনো লাবণ্যতা নেই, একদম কঠোরতায় ভরা। ও মা, রাজকুমার এসব কি বলছে? আমাকে কি রাজকুমার বিয়ে করবে না? রাজকুমার, আমি এক সাধারণ কৃষক পরিবারের মেয়ে। আপনার স্বয়ম্বর সভায় আসতে চাই। দয়া করে আমাকে অনুমতি দিন। মা দেখো, আমি আমার মনের মতো মেয়ে পেয়ে গেছি। কি সুন্দর রূপ, একেবারে ঝলমল করছে। সত্যি সত্যি আমি কি আপনার পছন্দ হয়েছি রাজকুমার? হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে আমি সত্যি খুব পছন্দ করেছি। সত্যি তুমি অপরূপ সুন্দরী। মহারাজ, আপনার অনুমতি পেলে আমরা বিয়ের দিন ঠিক করতে পারি। ওরে শয়তানি, তাহলে তোর মনে এই ছিল? আমি তোকে লুকিয়ে রেখেছিলাম আর তুই সেখান থেকে পালিয়ে এসেছিস। আপনি কে? একটু আগেই তো আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। রাজকুমার, উনি আমার সৎ মা। ও আচ্ছা, এই ব্যাপার। আপনি বিনির সাথে নিশ্চয়ই খারাপ ব্যবহার করেন। শোনেন, ওর সাথে যদি আর একটু খারাপ ব্যবহার করেন তাহলে আমি আপনাকে কঠোর শাস্তি দেব। যান, এখান থেকে চলে যান। এত বড় সাহস! আমার চোখ ফাঁকি দিয়ে তুই এই রাজপ্রাসাদে চলে গেছিস। খুব শখ তোর রাজরানী হওয়ার, তাই না? আজকে তোকে মজা দেখাচ্ছি। আমার রানী হওয়ার কোনো শখ নেই মা। আমি শুধুমাত্র তোমাদের হাত থেকে বাঁচতে চাই, আর তাই তো বাধ্য হয়ে ওখানে গিয়েছি, যাতে আমার বিয়ে হয়ে যায়। এ কি, ও তো মরে গেছে মা। হায় হায়, এখন কি হবে মা? রাজকুমার যদি জানতে পারে তাহলে আমাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে। তারা ওর লাশটার একটা ব্যবস্থা করতে হবে। ভোর হওয়ার আগেই আমরা বস্তাতে করে মাঝ নদীতে ফেলে দিয়ে আসবো। একদম ঠিক কথা বলেছ। রাজকুমার জিজ্ঞেস করলে বলবো আমরা কিছুই জানি না। যাক, ভালোই হলো। আমাদের পথের কাঁটা চিরদিনের জন্য দূর হয়ে গেছে। এখন আর রানী হতে আমার কোনো বাধা রইল না মা। শুনলে পাখি,
যখন আমার জ্ঞান ফিরে আমি দেখতে পাই আমি একটা পদ্ম ফুল হয়ে গেছি আর অনেকগুলো বছর ধরে এখানেই বন্দি আছি। জানি না রাজকুমার কেমন আছে, এতদিনে নিশ্চয়ই ও বিয়ে করে সংসারী হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, যদি কোনোদিন তোমার ভালোবাসা সত্যি হয় তুমি তোমার রাজকুমারকে সত্যি সত্যি ফিরে পাবে। বন জঙ্গল পাহাড় পর্বত সব জায়গায় আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে বেরিয়েছি। জানি না আর কতদিন এভাবে আমি আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে বেড়াবো। আহারে, তোমার বড্ড কষ্ট হচ্ছে তাই না? তা তুমি এমন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি কে? আগে তো কখনো এদিকে তোমায় দেখিনি। আমি রাজকুমার, আমি আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে বেড়াচ্ছি। অনেকদিন আগে স্বয়ংবর সবাই আমি ওর প্রেমে পড়েছিলাম। জানি না ও কোথায় হারিয়ে গেল। রাজকুমার, আমি সেই বিনি। দেখো, আমি পদ্মফুল হয়ে গেছি। আমার সৎমা আর আমার বোন আমাকে নদীতে ফেলে দিয়েছিল, এরপর থেকে আমার এই অবস্থা। তুমি জানো কত বছর ধরে আমি তোমাকে খুঁজে বেরিয়েছি। তোমার সৎমা আর সৎবোন বলেছিল তুমি নাকি বাড়ি থেকে পালিয়ে গেছো, কিন্তু আমি ওদের কথায় একদম বিশ্বাস করিনি। এ জন্মে হয়তো আমাদের আর মিলন হবে না রাজকুমার। কে বলেছে আমাদের মিলন হবে না? আমি তোমাকেই বিয়ে করব, পদ্মফুলের সাথে আমি সংসার করব, কোনো দিন তোমাকে হারাতে দেব না। দেখো রাজকুমার, আমি আবার মানুষ হয়ে গেছি। তোমার ভালোবাসার স্পর্শে আমি পদ্মফুল থেকে আবার মানুষে পরিণত হয়েছি। হ্যাঁ গো হ্যাঁ, আমার ভালোবাসা আর আমার অপেক্ষার দুটোই জয় হয়েছে। আমি আমার পদ্মবকে এবার প্রাসাদে নিয়ে যাব।